হঠাৎ বাংলাদেশের মাটিতে যুদ্ধ ট্যাঙ্ক তৈরির কারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে, যার ফলে চীন আগে ভাগেই বাংলাদেশকে ৩০০টি ট্যাঙ্ক উপহার দিতে যাচ্ছে। হিংসায় জ্বলে পড়ছে ভারত, শুরু হয়ে গেছে কান্নাকাটি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বিভিন্ন সূত্রে জানা যায় ৮০-র দশকে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকা অবস্থায় সেই ৮০-র দশকেই বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের উদ্যোগে এবং নিজেদের মাটিতে ব্যাটল ট্যাঙ্ক, লাইট ট্যাঙ্ক বানানোর উদ্যোগ নেয় এবং তারা সফলতার দিকেই যাচ্ছিল। এবং সেই সময় ট্যাঙ্কের বিভিন্ন রকমের পার্টস এবং সরঞ্জাম আমদানি করা হচ্ছিল চীন থেকে। কিন্তু সেই সময় ভারত বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়ায় এবং সেই সময় ভারত বাংলাদেশের এই ট্যাঙ্ক তৈরির প্রজেক্টে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ট্যাঙ্ক তৈরির সেই শুরুর সময় থেকেই ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের এই ট্যাঙ্ক প্রজেক্টের উপর নজর রাখতে শুরু করে। বাংলাদেশ যখন অত্যাধুনিক ট্যাঙ্ক তৈরির দ্বার প্রান্তে ছিল, ঠিক তখনই বাংলাদেশের ট্যাঙ্ক প্রজেক্টকে বাতিল করার জন্য ভারত যা যা করা দরকার তাই করতে লাগলো। প্রথমে ভারত ভেবেছিল বাংলাদেশ হয়তো ট্যাঙ্ক তৈরিতে আদৌ সফল হবে না, কিন্তু বাংলাদেশ যখন চীনের সহযোগিতা এবং চীন থেকে আমদানি পারছে, বাংলাদেশেই যখন ট্যাঙ্ক তৈরির প্রায় শেষ ধাপটি পর্যন্ত সম্পন্ন করলো, তখন ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে এই ট্যাঙ্ক কারখানাটি বন্ধ করে দিতে চাইল। পরবর্তীতে জাতিসংঘ দিয়েও বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে শেষ পর্যন্ত ট্যাঙ্ক কারখানাটি বন্ধ করে দেয়। বাংলাদেশ সরকার সর্বোচ্চ চেষ্টা করেও ট্যাঙ্ক কারখানাটি চালু করতে পারেনি, বাধ্য হয় ভারতের আপত্তিতে বন্ধ করতে। প্রজেক্টটি যখন বন্ধ হয় তখন ট্যাঙ্ক নির্মাণের কাজ প্রায় ৭০ থেকে ৮০% প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেই ৮০-র দশকে যদি ভারত বাংলাদেশের উপর চাপ প্রয়োগ না করে ট্যাঙ্ক কারখানাটি বন্ধ না করে দিত, তাহলে বাংলাদেশের সমরাস্ত্র শিল্প আজ কোথায় গিয়ে পৌঁছতো আপনারাই ভেবে দেখুন। তবে বর্তমানে ভারত আর বাংলাদেশের উপর কোনো মাতব্বরি কিংবা দাদাগিরি করার সুযোগ নেই, ফলে ভারতের আপত্তি আর মানা হচ্ছে না, যার ফলে বাংলাদেশের বন্ধ হওয়া সমরাস্ত্র কারখানাগুলো, যেই সমরাস্ত্রগুলো বাংলাদেশে তৈরি হওয়ার কথা ছিল, উদ্যোগ নিয়েছিল, প্রত্যেকটি সমরাস্ত্র এবং কারখানা পুনরায় বাংলাদেশে চালু হচ্ছে এবং তা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং সেই সকল কারখানাগুলোর মধ্যে ট্যাঙ্ক তৈরির কারখানাটি অন্যতম। এই যুদ্ধ ট্যাঙ্কগুলো যখন বাংলাদেশ সহজভাবে উৎপাদন করতে সক্ষম হবে, তখন বাংলাদেশের একটি বিশাল ট্যাঙ্ক ফ্লিট তৈরি হবে। ট্যাঙ্ক পদাতিক যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সমরাস্ত্র। বাংলাদেশ এবং ভারত যেহেতু পার্শ্ববর্তী দেশ, সুতরাং এই ট্যাঙ্ক দিয়ে বাংলাদেশ ভারতের উপর আক্রমণ করতে পারবে। কারণ সীমান্ত নিকটবর্তী হওয়ায় ট্যাঙ্ক দিয়ে বাংলাদেশ ভারতের ভিতর প্রবেশ করে ভারতের উপর আক্রমণ করতে পারবে। বাংলাদেশের এই যুদ্ধ ট্যাঙ্ক কারখানা সফলভাবে চালু করার জন্য চীন বাংলাদেশকে ৩০০টি ট্যাঙ্ক উপহার দিচ্ছে। বাংলাদেশে তো যুদ্ধ ট্যাঙ্ক তৈরি হবেই, তার পাশাপাশি চীন থেকে ক্রয় করা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। ১৬টি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। অর্থাৎ চীনের সঙ্গে সামরিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছতে যাচ্ছে। বাংলাদেশ এর আগেও চীন থেকে BT-05 ট্যাঙ্ক ক্রয় করেছে। এখন চীন তাদের পুরনো ৩০০টি টাইপ 59 ট্যাঙ্ক বাংলাদেশকে উপহার দিতে যাচ্ছে। শুধু বাংলাদেশকে স্বল্প মূল্যে আপগ্রেড করে নিতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, চীন কেন বাংলাদেশকে ৩০০ ট্যাঙ্ক ফ্রিতে দিবে এবং বাংলাদেশ এই ফ্রিতে পাওয়া ট্যাঙ্কগুলো আপগ্রেড করে সামরিক সক্ষমতা কতটুকু শক্তিশালী করতে পারবে? এ ডিল কি আদৌ বাংলাদেশের জন্য লাভজনক? অনেকের কাছে হয়তো মনে হচ্ছে, বর্তমানে আধুনিক যুগে পুরনো চীনের ৩০০ ট্যাঙ্ক দিয়ে কি করবে? এগুলো আপগ্রেড করেই বা কতটুকু শক্তিশালী পজিশনে নেওয়া যাবে? এ ট্যাঙ্কগুলো মেরামত করে আধুনিক করতে যে অর্থ প্রয়োজন হবে, সেই অর্থ দিয়ে তো অত্যাধুনিক যুদ্ধ বিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন সহ এরকম আধুনিক সমরাস্ত্র কেনা যেত। আবার অনেকেই মনে করছেন, পুরনো এই সকল ট্যাঙ্কের দিকে মনোযোগ না দিয়ে বাংলাদেশকে তো আধুনিক সমরাস্ত্রের দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। আবার অনেকেই ভাবছেন, এই সকল পুরনো ট্যাঙ্ককে আধুনিক করা হলো, কিন্তু তারপরেও কি ভারত এই ট্যাঙ্কগুলোকে ভয় পাবে? তাদের জন্য এই বিষয়টি জেনে রাখা দরকার। কেন বাংলাদেশের জন্য এই পদক্ষেপটি লাভবান হবে? দেখুন, আমরা টেকনোলজির দিক থেকে অনেক পিছিয়ে রয়েছি। চীনের সহযোগিতায় বাংলাদেশে যদি ট্যাঙ্ক নির্মাণ কারখানা তৈরিও হয়, তারপরেও কিন্তু বাংলাদেশ ট্যাঙ্ক নির্মাণে স্বয়ংসম্পূর্ণ হবে না, কারণ সেই সক্ষমতা এখনো পর্যন্ত বাংলাদেশের হয়নি। বাংলাদেশকে প্রত্যেকটি ট্যাঙ্কেরই প্রায় 70 থেকে 80% সরঞ্জাম চীন থেকে আমদানি করতে হবে। সুতরাং এক বিশাল মূল্যের প্রয়োজন হবে, অর্থনৈতিকভাবে অনেক বড় বাজেটের প্রয়োজন হবে। চীন থেকে পার্টস কিনতে হবে এবং অনেক সরঞ্জাম কিনতে হবে। এখন বাংলাদেশে যদি কারখানা প্রতিষ্ঠিত করে চীনের এই ৩০০ ট্যাঙ্কেই রিপেয়ার করা হয়, তাহলে একদিকে যেমন বাংলাদেশের ৩০০টি ট্যাঙ্ক বহর তৈরি হবে, অন্যদিকে বাংলাদেশের ট্যাঙ্ক কারখানাও প্রতিষ্ঠিত হলো। মোট কথা, এখানে বিশাল পরিমাণ ইনভেস্ট করার সুযোগ নেই। কম ইনভেস্টে যাতে বিপুল পরিমাণ ট্যাঙ্ক পাওয়া যায়,
তো এক্ষেত্রে চীন বাংলাদেশকে 300টি ট্যাঙ্ক উপহার দিচ্ছে। চীন থেকে আর কিছু সরঞ্জাম কিনলেই বাংলাদেশ এই 300 ট্যাঙ্কগুলোর সবগুলোকেই পুনরায় কাজে লাগাতে পারবে। এ সবগুলো ট্যাঙ্ক আপগ্রেড করতে হয়তো বাংলাদেশের $50 মিলিয়ন মতো খরচ হবে, যা দিয়ে কিন্তু একটি বা দুইটি যুদ্ধ বিমান পাওয়া যাবে সর্বোচ্চ। কিন্তু এর বদৌলতে বাংলাদেশ 300টি ট্যাঙ্ক বহর পাচ্ছে। এই দিক থেকে বাংলাদেশের একটি লাভ হচ্ছে, কারণ একটি বা দুইটি যুদ্ধ বিমানের চাইতে 300টি ট্যাঙ্ক বহরে যুক্ত থাকা নিঃসন্দেহে সামরিকভাবে অধিকতর শক্তিশালী, এবং এই ট্যাঙ্কগুলো ভারতের বিরুদ্ধে কাজে লাগবে নিঃসন্দেহে। তাই বাংলাদেশের জন্য এটি একটি ভালো সিদ্ধান্ত হবে নিঃসন্দেহে। দেখুন, বাংলাদেশ চীন থেকে এই ট্যাঙ্কগুলো পাওয়ার পর এই ট্যাঙ্কগুলোর প্রায় অনেকগুলো সরঞ্জাম ফেলে দিবে এবং নতুন করে চীন থেকে ক্রয় করে টাইপ 96 ট্যাঙ্কের অনুরূপ নতুন ট্যাঙ্ক তৈরি করবে। তখন 3rd জেনারেশনের টাইপ 96 ট্যাঙ্কে রূপান্তরিত হবে, অর্থাৎ আপগ্রেড ভার্সন। অর্থাৎ এই পুরনো ট্যাঙ্কগুলো আধুনিকতার ছোঁয়া পাবে। দেখুন, 80-র দশকে ভারত বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে বাংলাদেশের ট্যাঙ্ক নির্মাণ কারখানাটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে যদি বাংলাদেশ সেটি আবার শুরু করে, বাংলাদেশ যদি সফলভাবে যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন শুরু করতে পারে, তাহলে ভারতের জন্য আঞ্চলিকভাবে বড় চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। আর এটি ভারত বুঝতে পেরে ভারতের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা তারা কিন্তু ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে। তাদের কিন্তু ইতিমধ্যেই ঘুম নেই। বর্তমান বিশ্বে চীন সমরাস্ত্র তৈরি এবং প্রযুক্তিগত সক্ষমতায় যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলছে। আর সেই চীনের সাথে যদি বাংলাদেশ প্রযুক্তি শেয়ার করে, চীন থেকে যদি বাংলাদেশ প্রযুক্তি এনে নিজ দেশি ট্যাঙ্ক তৈরি করে কিংবা অন্যান্য সমরাস্ত্র তৈরি শুরু করে, তাহলে ভারতের অবস্থাটা তখন কি হবে? 80-র দশকেই বাংলাদেশকে দমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান সময়ে এসে যখন বাংলাদেশ ভারতের আর কোনো আপত্তি মানছে না, তখন ভারত নিঃসন্দেহে বাংলাদেশকে ভয় পেতে শুরু করেছে। দেখুন, সমরাস্ত্র শিল্প এমন একটি শিল্প, এ শিল্পে যে দেশ যত বেশি উন্নত, সে দেশ আন্তর্জাতিকভাবে তত বেশি দাপট দেখাচ্ছে এবং আন্তর্জাতিক বিনিয়োগ বহুগুণে বেড়ে যাচ্ছে। তাই বাংলাদেশও যদি সমরাস্ত্র শিল্পে উন্নতি সাধন করতে পারে, তাহলে বাংলাদেশও আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়বে না। ডক্টর ইউনূস ভালো করেই জানেন সমরাস্ত্র আমদানি করে দেশকে টেকসই অবস্থানে নেওয়া সম্ভব নয়। তাই হয়তো তিনি বাংলাদেশেই সমরাস্ত্র তৈরির যে প্লান্টগুলো ছিল, যে কারখানাগুলো ছিল, সে কারখানাগুলো শীঘ্রই চালু করা শুরু করেছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর বুদ্ধির চেয়ে ডক্টর ইউনূসের বুদ্ধি বলতে পারেন কয়েক গুণ বেশি, যার কারণে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করেছেন। নরেন্দ্র মোদী নতি স্বীকার করেছেন, তিনি ডক্টর ইউনূসের কাছে হার মেনেছেন, যার কারণে ষড়যন্ত্র ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশকে দমিয়ে রাখার জন্য। দেখুন, বাংলাদেশের মাটিতে যুদ্ধ ট্যাঙ্ক তৈরি শুরু হবে, এ বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না ভারত। বাংলাদেশকে আরো আগেই চীন এই 300টি ট্যাঙ্ক দেওয়ার জন্য প্রস্তাব করেছিল, কিন্তু সে সময় বাংলাদেশের ট্যাঙ্ক তৈরির কারখানা তৈরি হয়নি বা সেরকম প্রস্তুতি ছিল না, যার কারণে তখন বাংলাদেশ চীন থেকে সেই ট্যাঙ্কগুলো নেওয়ার জন্য রাজি হয়নি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের ট্যাঙ্ক তৈরির কারখানা তৈরি হচ্ছে, এজন্য হয়তো চীন থেকেই 300টি ট্যাঙ্ক বাংলাদেশ গ্রহণ করতে পারে, কারণ তাতে বাংলাদেশেরই লাভ হবে। দেখুন, বর্তমান সময়ে বাংলাদেশ নিয়ে ভারতের যে হিংসা এবং ভারতের যে আফসোস তৈরি হচ্ছে, তাদের যে কান্নাকাটি শুরু হয়েছে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আর এতে আমরা নিশ্চিত বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতা দ্রুত বদলে যাবে ইনশাল্লাহ। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।